চলো, খুব সুন্দর সুন্দর অঙ্ক ছিল এখানে। একটু টাফ আছে কিছু, কিছু সহজ আছে, হ্যাঁ, কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আছে, এটুকু বলতে পারি। দেবো তাহলে, দেখছি, চেষ্টা করছি। যাই হোক, দেখো, এর থেকে তোমাদের ডব্লিউ ক্লিয়ার হবে, তোমাদের সব ক্লিয়ার হবে। তো প্রথম যে অঙ্কটা রয়েছে একটু খেয়াল করো কি বলছে। একদম সিম্পল, তাই একটা বেসিক দিয়ে দিয়েছে। তো এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য আমরা কত গুণ করবো? 5 বা 18 গুণ করি, তাহলে কিলোমিটার পার আওয়ারের থেকে যারা নতুন, একদম কিছুই বোঝো না, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট জিনিস, যে যখনই আমাদের কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, সেখান থেকে 1 সেকেন্ডে কত মিটার যাবে বের করতে গেলে 5/18 গুণ করবো। তাহলে দেখো, 18×2 = 36, তাহলে কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? কথা বলবে তবে শিখতে পারবে। অপশন এ তে আছে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউবির জন্য। এটা ভেরি ভেরি, 2 দাগটা হচ্ছে ডব্লিউবির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাই, এখানে বলছে একটি ক্রিকেট ম্যাচের প্রথম 32টি ওভারে রান রেট ছিল 7.2 রানস পার ওভার। তার মানে কি প্রত্যেক ওভারে একটা গড় 7.2 করে রান, এবং বাকি 18 ওভারে কত রান করলে 297 রান, তার মানে কি টার্গেট দিয়েছে 297। ঠিক, 297 এর মধ্যে তোমার কি রান রেট রয়েছে? কারেন্ট রান রেট রয়েছে করে 7.2। তাহলে 7.2 রান রেট কত ওভারে হয়েছে? এটা 32 ওভারে। তাহলে 32 ওভারে মোট কত রান হয়েছে, মানে এটা কিন্তু গড়, গড়ের রান প্রত্যেক ওভারে। তাহলে 32 ওভারে কত হচ্ছে, গুণ করো। কত? একজন বলো। দুইজনই বলছে। 230.4, তাই তো? তাহলে এই যে মানটা আছে, এত অব্দি রান করে ফেলো, তাহলে আর বাকি আর কত রান আছে? বিয়োগ করলে পেয়ে যাও, বিয়োগ করলে কত আসছে? 66.6 আছে, তাই তো? বিয়োগ করলে তাহলে 66.6। কি বলছো? ভুলভাল বকছো মনে হচ্ছে। তাহলে ভুলভাল বলছো কেন? যাই হোক, এখান থেকে 4 বাদ দিলে 66.4 আছে, গুণ ঠিকই আছে, গুণ ভুল করে হবে না। তাহলে 66 দেখো, আর রান কত দরকার? 66.6 দরকার। তাহলে ওভার দিয়ে ভাগ করলে আমরা রান রেটটা পেয়ে যাবো কত ওভারে? 18 ওভারে করতে হবে। তাহলে এটাকে আমরা 18 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 18 দিয়ে ভাগ করলে দেখো কত আসছে। তাহলে এবার এটাকে 18 দিয়ে কাটাকুটি করলে দেখো, 18 দিয়ে কাটাকুটি করলে দেখো, 18 দিয়ে কাটলে 3 × 18 কত? 54। তাহলে 54 আর ক দাও? 66 ভাই, আর 12 দাও, তাই তো? 12, তাহলে 12 দাও মানে 12 আর 6 126, তাহলে এই 7 × 18 126। তাহলে 3.7 হবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে। 3 দাগের অঙ্কটাও খুব ভালো। তোমাদের ডব্লিউপি এই টাইপগুলো কিন্তু আসে। হ্যাঁ, বারে বারে বলছি, যে টাইপগুলো আসে একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো সমবাহু যে পরিসীমা, তো সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু মানে প্রত্যেকটা বাহু যার সমান, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3a, বা 3টে বাহু যেহেতু সমান, তাহলে 3a। 3a মানে বাহু, তাহলে 3a মানে কত হচ্ছে বলছে? 132√3। ওকে, তাহলে শুধু এই ভ্যালুটা আমরা বের করব। কারণ কি, আর উচ্চতা দিয়েছে, তাহলে উচ্চতা চাইতে গেলে আমার বাহুটা দরকার। তাই 3 দিয়ে আমরা কাটাকুটি করবো, কাটলে কত হচ্ছে? 44√3। 44√3 কাটলে 3×4 = 12, 3×4 = 12, তাহলে এর ভ্যালু কত আসলো? 44√3 এলো। এবার অ্যান্সার কি চাইছে? অ্যান্সার যে উচ্চতা, তাহলে উচ্চতার সূত্র লাগিয়ে দেবো। উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু বা এ। তাহলে দেখো, 2 দিয়ে কাটলে কত হবে? 22√3। তাহলে √3 × √3 গুণ হবে, তাই √3 গুণ হলে একটা 3 হয়ে যায়। √3 একটা 3 হয়ে যাবে। তাহলে 22 × 3 মানে কত হবে অ্যান্সার? অপশন বি, 66 সেন্টিমিটার। আচ্ছা, যদি বলতো ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফলের সূত্র লাগাতাম কি? ক্ষেত্রফল সূত্র কি? √3/4 বাহু স্কোয়ার। ব্যাস, সূত্র জানলেই কিন্তু পরিমিতি অঙ্ক খুবই সোজা, সূত্র জানতে হবে। আচ্ছা, এইবার এইদিকে অঙ্ক রয়েছে 4 দাগ, এই টাইপগুলো তোমার এখানে খুব ভালো ভালো টাইপ আছে। যদি
30 এর 45% প্লাস 2x ইকুয়াল টু 15 এর 35% প্লাস 45 এর 20%, তাহলে x এর ভ্যালু কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করবে। 30 এর 45%, তাহলে 30 এর মানে গুণ 45%, ওকে, পার্সেন্টেজ হলে 100 প্লাস 2x রয়েছে, জাস্ট ক্যালকুলেশন করবো, সমান সমান এখানে 15 এর 35% মানে 35/100 প্লাস 45। এবার কাটাকুটি করো, শূন্য শূন্য কাটলে শূন্য শূন্য কাটলে এখানে 5 9 45 এলো, এখানে 5 2 10 এলো, 10 এলো, তাই তো ডাইরেক্টলি করে দেবে। এবার এখানে দেখো, তাহলে এখানে 3 9 27/2, তোমরা ডাইরেক্ট লিখতে পারি 27/2 লিখে দাও, তাই 27/2 লিখে দাও, অসুবিধা নেই। 27/2 প্লাস 2x রয়েছে ইকুয়ালস টু, ছোট কাল এ নিলে ভালো করতাম, যাই হোক, তাই 27 ও এখানে রয়েছে, আচ্ছা আচ্ছা, এর এর 20%, আচ্ছা আচ্ছা, তাহলে এর আবার 20%, যাই হোক 20% করে দিও। 20% মানে কত, 9, 1/5 9, তাহলে 20% মানে 9, আমরা ডাইরেক্টলি করে দিলাম 9, ঠিক আছে। 45 20% করো, 20% 45 ইন্টু 100/20/100, তো 20 আর 100 কেটে গেলে 5, মানে 1/5, তো 5 দিয়ে কাটলে 9, তো 9, ব্যাস ক্লিয়ার করে দিলাম। এবার দেখো এখানে আছে কি, তাহলে এখানে রয়েছে দেখো 100 যদি হয়, এখানে 5 দিয়ে কাটো, 5 7 35, এখানে কাটলে 20, আবার আমি 5 দিয়ে কাটবো, এখানে 3 5 15, এখানে আসলে 4 5 20, তাহলে উপরে কত আছে দেখো, 3 7 21/4 ইন্টু 9, তাহলে আমি ডাইরেক্ট করে দেবো, তাই 4 9 36, 36, আর এদিকে কত ছিল 21, 36 আর 21 কত হবে, তো প্লাস 9 মানে তো কি হবে, 4 9 36 হবে, 36 আর এদিকে 7 3 আর 7 21, তাই তো করছি, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো 3 7 এই দেখো 3 7 21, 21/4 প্লাস 9, প্লাস 9 মানে কি পূর্ণ, 9 পূর্ণ এইটা, তার মানে তাহলে 4 9 36 আর 21, 36 আর 21 কত হয়, 57/4, এটা পেলে। এবার আমরা কি করব, 2x টা এই পাশে রেখে দিলাম, আমি এক লাইন এখানে করে দিচ্ছি, হ্যাঁ, এখানে 2x টা এই পাশে রেখে দিলাম, তাহলে এইটাকে আমরা এখান থেকে কি আনলাম, এই পাশে নিয়ে আসবো, তা নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার ডাইরেক্টলি আমরা কি দেখো, এখানে কি রয়েছে, 27, এপাশে প্লাস ছিল, এপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 2 আছে, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমরা এলসিএম করবো, তাহলে 2x ইকুয়াল টু 57/4 আর 27/2, তাই তো, তাহলে 2x ইকুয়াল টু 57/4 মাইনাস ওদিকে কত পেলাম, 27/2, তো ডাইরেক্ট এলসিএম করে দেবো, এলসিএম 27/2 মানে এলসিএম করলে 4 করলে এটা 54 হয়ে যাবে, কত যাবে 54, তাহলে 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তাহলে 57 থেকে 54 বাদ দিলে 3/4, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, 3/8, মানে দুইটাই নিচে গুণ হয়ে যায়, বা দুপুরে ক্লাসে দেখিয়েছিলাম, তো 3/8 অ্যান্সার, জাস্ট ক্যালকুলেশনের খেলা, আর কিছুই না ভাই, এটা ঠিক আছে। এবার তারপর অঙ্কটা দেখো, ক্যালকুলেশন করবে জাস্ট, আর কিছুই না, 5 দাগের অঙ্কটা শুধু ক্যালকুলেশনের খেলা, আর কিচ্ছু না। তো একে আগে 19 দিয়ে ভাগ করে দেখো, 19 কে 19, 19 কে 19, 11 আসবে, তাহলে 19 ভাগের কাজটা আগে করে দাও, তাহলে এটা সমান সমান 11 আসবে, তাহলে এখানে 11 আসলো, √6 মানে কত হবে, 6 হবে, আর এই ভাগের কাজটা আগে করো, করলে কত আসবে, 3 আসবে এখানে, তাহলে আলটিমেটলি কি আসলো, 11 প্লাস 6 মাইনাস 3, তাহলে 11 আসছে কত, 17 মাইনাস 3, তার মানে কত আসছে, 14 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি তে রয়েছে। নেক্সট দেখে নেবো 6 দাগটা, এলসিএম করো, কি করবে, এলসিএম করো, প্রথমে এলসিএম করে দাও, এই দুটোকে এলসিএম করে দাও, ঠিক আছে। তাহলে এলসিএম করলে এইটা দেখো, যখন দুটো আলাদা কোনাকুনি গুণ হয়ে যাবে, তা ডাইরেক্ট লিখতে পারি কি, ডাইরেক্ট লিখতে পারি কি, কসের স্কোয়ার, কি লিখতে পারি, cos x এর স্কোয়ার, cos স্কোয়ার x, ঠিক আছে, cos x স্কোয়ার, যাই হোক একই বিষয়, তাহলে এটা গেল, আর এইটার সঙ্গে গুণ হবে, তাহলে এইটা যদি এর সঙ্গে গুণ হয় কত হয়ে যাবে,
গুণ হয়ে যাবে, গুণ হলে কি হয়ে যাবে, ডাইরেক্ট করে দেখো, দেখো এককে এক, এগুলো বুঝে নিতে হয়, এককে এক, তারপরে কি সাইন এক্স হবে, আবার একটা সাইন এক্স আসবে, আবার একটা কি আসবে, তাহলে কত আসছে, দেখো গুণ, যারা গুণ করতে বোঝো না, আমি কিন্তু লসাগু করছি, লসাগু মানে কি, 1 + sin x মিশে আসলো, আর এই পাশে এটা গুণ করে দেওয়া, আর যেটা থাকে না সেটাকে এ করে দিতে হয়, এই করছি কিন্তু, হ্যাঁ। এবার দেখো তাহলে এর আছে এইটা, তাহলে নেই কোনটা, এইটা, তাই গুণ করলে স্কোয়ার হয়ে গেল। এবার এইটার সঙ্গে এইটা, এর দেখো cos cos x আছে, নেই কি এইটা নেই, তাহলে এইটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে এককে এক প্লাস সাইন এক্স, তারপর সাইন এক্স দিয়ে গুণ করলে প্লাস সাইন এক্স, আর এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, একই হবে, দুই কি বললো, দুই না এক হচ্ছে তো, 1 + কি হচ্ছে 2 sin x, 1 + হ্যাঁ সেটাই, সেটাই আসবে, একই বিষয়, ওটাই তো আসছে, আমি তো ওটাই তো আসছে ভাই, ওটাই তো করছি, ওটাই আসছে। দেখো যেটা এটা ডিলিট করছি কোনো ব্যাপার না, একবারে করবো তাই। এবার দেখো, তাহলে এখানে দেখো ও যেটা বলছে সেটা, যে কি আলটিমেটলি তাহলে এখান থেকে এটা কি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই বলতে যাচ্ছে, 1 + sin x × 1 + sin x, তাহলে কি এদের হোল স্কোয়ার, তাই তো, ও তাই বলছে, তার মানে কি বলতে যাচ্ছ, যে ওয়ান মানে একের স্কোয়ার প্লাস কি হবে সাইন এক্স এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস 2ab মানে 2 sin x, তাই এটাই তো আসবে গুণ করে, তো গুণ করে তো এটাই আসবে, এটা তো গুণ করে তাই আসবে। এবার দেখো এইবারে খেলা কিন্তু, এটা গুণ করলে কি আসবে, এটা গুণ করলে কি আসবে, তো 1 + sin x সমান সমান কি লিখতে পারি আমরা, আচ্ছা ভুলে গেছো, ভেরি গুড, বলা ভালো, তো এটা গুণ করো, গুণ করলে কত আসছে, গুণ করে দাও, অসুবিধা নেই, তারপর আসছে cos x, আসছে কি cos x আসছে, এটা cos x প্লাস sin x × cos x, এই আসছে। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, যে 1 + sin² + 1 কি হয়, সমান সমান cos² হয়ে যায়, এটা পড়েছ তো, যে sin² + 1 সমান সমান কি cos, পড়েছো নিশ্চয়ই, তাহলে এটা সমান 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 কি লিখতে পারি আমরা, এইবার ওইটা না করে আমরা আর একটা জিনিস, আমরা ওটা করব না, আমরা কি পড়েছি দেখ, ওটা করব না, হ্যাঁ শোনো আগে, ওটা কিন্তু আমরা করব না, করব কোনটা, এটা কিন্তু মাইনাস হলে হয়, যেটা প্লাস বেস না, আমরা পড়েছি কি, যে sin² + cos² = 1, হ্যাঁ তার মানে এইটা, এইটা আর এইটা যোগ করলে এক হবে, তাহলে এক হয়ে গেল, তাহলে এইটা আর এইটা যোগ করলাম, sin² + cos² আমি সাজিয়ে যদি লিখতাম তাহলে কি হতো, sin² + cos² সমান সমান 1, তাহলে ওটার ভ্যালু হচ্ছে 1, তাহলে ওই 1 আর এই 1 ডাইরেক্ট 2 লিখতে পারি আমরা, লিখলাম, আর এদিকে আছে প্লাস 2 sin x, 2 sin x, 2 sin x যদি হয় তাহলে উপরটা করছে আগে, হ্যাঁ, তাহলে আলটিমেটলি 2 sin x মানে কত হচ্ছে, এখানে 2 কমন নিলে 2 sin x আসছে, তাহলে 2 কমন নাও, তাহলে 1 + sin x থাকছে, 1 + sin x, তো এইখানে এটা গুণ করার কোনো প্রয়োজন নেই, এখানে 1 + sin x × cos x করে লিখে দাও, তাই সব থেকে সুবিধা হবে, এটা আমার গুণ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো, তাহলে এইটা যদি আমি গুণ না করি তাহলে সুবিধা হয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে গল্প, 1 + sin x, এইটা ইন্টু এটা লিখে দেবো, তাহলে cos x লিখে দেবো, এটা এটা কেটে গেল, তাহলে এটা এটা যদি কেটে দেয় তাহলে কি পড়ে আছে আলটিমেটলি 2/cos x পড়ে আছে, আর 2/cos x আমরা মডিফাই করে এটা লিখতে পারি 2 × 1/cos x, এবার দেখো তাহলে কত হবে, 1/cos মানে কি, 1/cos মানে sec, তাহলে লিখতে পারি কি 2 × sec মানে 2 sec অ্যান্সার, 2 sec x অ্যান্সার হয়ে যাবে কোথায়, অপশন সি।
দেখো এই অঙ্কটা অনেকগুলো তোমাকে কাজে লাগিয়ে দিতে হবে, সিএইচএসএল এর অঙ্ক যেহেতু অনেকগুলোই কাজে লাগাতে হয়েছে। যে আমাদের এটাও কাজে লাগাতে হলো যে কি সাইন স্কোয়ার থিটা, থিটা হলে এখানে এক্স দেওয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস, মাথায় রাখবে এগুলো কিন্তু পরীক্ষা আসে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হলো 1, এটা আমার কাজে লাগলো, সোজা আছে। কিন্তু আরটা কি কাজে লাগলো, 1 বাই কস থিটার সোজা, তাই আসে, তা আমি সেটাই করার চেষ্টা করছি। তাহলে 1/cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এটাও শিখলাম যে সেক হয়। ব্যাস, এইগুলো একটু মানে মনে রাখতে হবে, যেগুলো অল্প অল্প করে শেখো, পার ডে একটা করে দেবো, একটা একটু করে শিখেতেই আছি, ঠিক আছে, এইগুলোই শেখো। সকালে করেছি, দুপুরের দিক করালাম একটা, এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা, তাই রুট এক্স মানে যদি দেখো সিম্পল, শুধু এক্স মানে কত হবে, এ পাশে ও পাশে গেলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 64, 64। তাহলে এখানে বলতে দেখো 64, এক্স স্কোয়ার মানে 64 এর স্কোয়ারের ভ্যালুটা বের করো, কত হয় 40 96, 40 96, না পারলে গুণ করে নেবে, 40 96 প্লাস ওয়াই ইকুয়াল টু 4112, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালুটা এই পাশে রেখে দেবো, ওয়াই এর ভ্যালুটাই চেয়েছে, ঠিক আছে। তো পরে আসছে রুট ওয়াই, পরে আসছি। এইবার এটা যখন আসলো, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলে এখানে কত আসছে, বিয়োগ করতে হবে, তাহলে এটা এই পাশে গেলে বিয়োগ হয়ে যেত, ডাইরেক্ট বিয়োগ করবা, ওই বোকামি করবা না যে এটা পাতিয়ে আবার বিয়োগ, জানি যে এই পাশে গেলে বিয়োগ, তো ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করে দাও, 6 আর কয় দাও 12, 6 দাও, তাহলে কত আসছে 16 আসছে, তাহলে 16। এবার অ্যান্সার রুট ওয়াই, তাহলে রুট ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু 16, তাহলে রুট ওয়াই করলে কত হয়ে যাবে, রুট করলে কত হবে 4 হবে অ্যান্সার, অপশন বি। এই তো অঙ্ক, কতটুকু লাগবে টাইম করতে, হয়তো তোমার 64 স্কোয়ারটা না জানা থাকলে একটু, হ্যাঁ তা কিন্তু শিখে যাচ্ছ তো, এরপরে তো আর কঠিন লাগবে না, এটাই, সেটাই দরকার। আর দেখো ত্রিভুজ এ বি তে সমদ্বাহু ত্রিভুজ দিয়েছে, আর কিছুই না, তুমি সূত্র দ্বারাও করতে পারো, সূত্র না আসার ছাড়াও করতে পারো, যখন সবকটা বাহু আমার জানা আছে। ত্রিভুজ এ বি সি সমদ্বাহু ত্রিভুজে এ বি এ সি সমান, তার মানে কি, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, মানে কি হচ্ছে, 240 হবে অ্যান্সার, মনে হচ্ছে 240 হবে এটা অ্যান্সার। দেখো তাহলে দেখো এটা 26, এটাও 26, এটাও আবার 20। এবার দেখো আমরা এখানে ট্রিপলেট কাজ করেও করে দিতে পারি, তাহলে ইজি হয়ে যাবে। দেখো আমি যদি এটাকে অর্ধেক ভাগ করে, দেখো সিম্পল লজিক, দেখো এখানে যদি আমরা অর্ধেক ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, দেখো এটা 10 হয়ে যাবে, তাহলে 10 যদি হয়ে যায় তাহলে এটা কি, এটা অতিভুজ, এটা আমার লম্ব, তাহলে এখানে ট্রিপলেট কাজ করছে, 26 10 আর 24 হয়, কি হয় 26 10 আর 24 হয়, ট্রিপলেট। তাই লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, অতি স্কয়ার মাইনাস, তাহলে অতি স্কয়ার মানে কি, অতিভুজের 26-এর স্কয়ার, 26-এর স্কয়ার মানে 676, মাইনাস 10-এর স্কয়ার 100, বিয়োগ করলে কত হচ্ছে 576, 576 কার স্কয়ার আবার 24, তাহলে 24 হবে ওটা, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, হাফ ইন্টু ভূমি কত 20 ইন্টু উচ্চতা কত 24, 24, তাহলে 5 2 10 মানে 240, এটা আরো সোজা হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করতে পারো, এটাই আমার মনে হয় তাড়াতাড়ি হবে। আর না হলে সমদ্বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হয়, সূত্র কি b/4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করলে একটু টাইম লাগবে, আর কিছুই না, এটা করলে একটু টাইম লেগে যায়, ঠিক আছে। ও b²/4, এ বি মানে কি বলতো, বি মানে কোনটা বলো দেখি, বি মানে হচ্ছে দ্বিতীয়টা, মানে 20 অসম, যেটা সমান নয়, এটা হচ্ছে বি, ঠিক আছে। কি বলছো, b/4 তো হয়, আমি ঠিকই লিখেছিলাম b/4, ভাই এটাই সূত্র, ভালো করে দেখে নিও। যাই হোক তোমরা দেখে নিও সূত্র, সমদ্বাহু ত্রিভুজের সূত্র, না হলেও আমি যেটা করলাম ওটা সবচেয়ে বেস্ট, আগেরটা ওটা করবে, টাইম নষ্ট কম হবে, তাড়াতাড়ি পারবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সবাই জানে। তারপরে দেখো এটা তো সোজা আছে ভাই, এখানে পাওয়ার প্রথমে কি হয়েছে দেখো, পাওয়ার এ হয়ে যায়, কিছুই না। আর এটা ভাগ করো, শুধু এক্সই হবে মনে হচ্ছে,
ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি করি তাহলে কি হবে, এখানে x1 আসছে, কি আসছে x1, আর তার সঙ্গে পাওয়ার আবার 3 গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি x3 আবার ভাগ x স্কোয়ার। তাহলে x স্কোয়ার মানে কি, x1, তো x1 ও যা শুধু x ও তাই, একই বিষয়, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রেখো, x এর পাওয়ার 0 মানে কত, 1, যারই পাওয়ার 0 থাকবে সেটা মানে কিন্তু 1, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। সরল অঙ্ক, সোজা অঙ্ক পারবে তোমরা, দাদু পারবে তো নাকি? ডাইরেক্ট করতে করতে যাও, ব্র্যাকেটের কাজগুলো তো আগে দেখো, তো ব্র্যাকেটের কাজগুলো আগে করো। তাহলে এখানে উল্টে দিলে কি হবে, উল্টে দিলে তাহলে 2/3 ইন্টু 3/1 -1, এটার কাজ আগে, ব্র্যাকেটের কাজ। তাহলে দেখো 3 3 কেটে গেল, তাই 2/1 মানে কত হবে, 2 - 1 মানে কত হবে, আলটিমেটলি 1, আলটিমেটলি এটা মানে হচ্ছে তাহলে কি, আলটিমেটলি 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটুকু ক্যালকুলেশন করে আমরা 1 পেয়েছি, তাহলে এটুকু ক্যালকুলেশন 1, ওকে। এবার এটাকে মানে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে এর, তাহলে এর কাজটা আগে করবো, তাহলে এর কাজটা যদি আগে করি তাহলে 1 যদি হয় তাহলে 9/5 হবে, তাই তো, এটা তো 1, তাহলে 9/5 হবে, ওকে। 9/5 এর ইন্টু আকারে আছে, তাহলে এটা 9/5 মানে এটার কোনো দামই নেই, যার বলে 1 যেহেতু হয়েছে, তাহলে আলটিমেটলি কি করব, 3/4, এবার ভাগ মানে গুণ আকারে লিখলে উল্টে দেব 12/5 মাইনাস, এবার এটা গুণ সম্পর্ক, 9 কে 9 আর 3 5 15 করে নেব, কাটাকুটি করলে করে দেবো, তাহলে 9/5 আসছে, এখানে কত আসছে আলটিমেটলি 9/5, আর এদিকে 9/15, এলসিএম করলে কি হয়ে যাবে, 15 হবে এলসিএম, তাহলে 3 9 27 মাইনাস 9, তাহলে 18/15, তাহলে 18/15 মানে কত হবে, 3 5 15 আর 6/5 আনসার, 6/5 অপশন ডি। জাস্ট ক্যালকুলেশনের খেলা এগুলো, বাবা কত বড় অঙ্ক, দেখা যাক আনসার কি হয়। একটি পরীক্ষায় 41% ছাত্রছাত্রী অর্থনীতিতে, 35% ছাত্রছাত্রী ইতিহাসে ফেল করে, 5% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে 14% ছাত্রছাত্রী অর্থনীতি এবং ভূগোলে, 21% ছাত্রছাত্রী ভূগোল, আচ্ছা, এবং ইতিহাসে 18% ছাত্রছাত্রী ইতিহাস, মানে ইতিহাসে 18% ইতিহাস, এবং অর্থনীতিতে ফেল করে, শুধুমাত্র অর্থনীতিতে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয়। কি বুঝছো বলো এটা? দেখো একটি পরীক্ষায় 41% ছাত্রছাত্রী অর্থনীতিতে, 35%, দেখো 35% ছাত্রী ইতিহাসে ফেল করে, 5% ছাত্রী উভয় বিষয়ে ফেল করে। আবার অন্যদিকে কি বলে শর্ত, 14% ছাত্রছাত্রী অর্থনীতি এবং ভূগোলে, 21% ভূগোলে, অর্থনীতি এবং তাই বল, মানে এই 14% ছাত্রছাত্রী এবং 14% ছাত্রছাত্রী অর্থনীতি এবং ভূগোল, আচ্ছা, এবং 21% ছাত্রছাত্রী ভূগোল এবং ইতিহাস, আচ্ছা, এবং 18% ছাত্রছাত্রী ইতিহাস এবং অর্থনীতিতে ফেল করে, শুধুমাত্র অর্থনীতি ফেল করে। দেখো আমরা এটা ক্লিয়ারলি পেয়ে যাই, নো টেনশন, দেখে নাও। এবার একটা জিনিস আমরা প্রথমে বের করব যে এখানে তো বলেছে 41% আর 35% কি উভয় বিষয়ে ফেল, তা বলেনি তো, ফেল করেছে কোনো না কোনো সাবজেক্টে, সেটা যদি আমি বের করতে যাই, তো উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট বলছে, 5%। তাহলে কোনো না কোনো বিষয়ে ফেল করে সেটা আমাদের মানে পাস করেছে, পাসের সংখ্যাটা যদি বের করতে যায় সব বিষয়, তাহলে কি করবো, 41 প্লাস 35 মাইনাস 5 করলে পেয়ে যাবো। তাহলে কত আসছে, এটা কত আসছে, 76। আরে ভাই বলো না, যেটা বল সেটা বলো। তাহলে 71% যারা কি কি করেছে, ফেল করেছে, আর পাস করেছে কত পার্সেন্ট, তাহলে মানে সব বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট, এটা কি 0.5, 0.5 হলে আনসার মিলছে, করেছিল কেউ, 5ই হবে, 0.5 না, ওটা 5ই হবে, না মিলবে না, যাই হোক।
তাহলে দেখো ফেল করেছে কোনো না কোনো সাবজেক্টে, ফেল করেছে 71%, এর ভিতরে 5% আছে যারা সব বিষয়ে ফেল। যাই হোক, এবার আসো, এবার আমার জায়গা আসবে। দেখো 14% ছাত্রছাত্রী অর্থনীতি এবং ভূগোল। তাহলে দেখো 14% ছাত্রছাত্রী অর্থনীতি এবং ভূগোল, তাহলে ইকোনমিক্স প্লাস জিওগ্রাফি ইজি। আবার এদিকে বলছে 21% ছাত্রছাত্রী কিসে, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, ওকে। আবার এদিকে বলছে 18% ছাত্রছাত্রী ইতিহাস এবং অর্থনীতিতে। তার মানে প্রত্যেকটা দেখো দুইবার করে আছে কিন্তু, তাহলে আলটিমেটলি এখানে সিঙ্গেলটা তো বের করা যায়। তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে, এটা 18% ছাত্রছাত্রী ইতিহাস অর্থনীতি 18%, টোটাল কত আসছে, 2 EG হিসেবে বের করতে পারবো আমরা। কত আসছে 2 EG, মানে প্রত্যেকটা সাবজেক্ট ইজি এইচ ই, ইজি এই ইজি, আর কি আছে, তাহলে কতবার করে আছে, প্রত্যেকটা দেখো দুবার করে আছে না, প্রত্যেকটা দুবার করে আছে ইজি এইচ। হ্যাঁ ইজি এইচ মানে ইকোনমিক্স, হিস্ট্রি আর ভূগোল দুবার করে আছে। তো আমরা যেভাবে ওই যে ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক করি সেইভাবেই করবো। টোটাল কত এসছে 53। 4 আর 5 5 13 3 আর এদিকে 53, তাহলে 53/2%। 53/2% মানে কত, তাহলে ওটা কি তাহলে পয়েন্টে আছে দেখছি, 26.5। 26.5 যদি হয়, একটা সিম্পল লজিক বুঝবে, 26.5 যদি হয়, তাহলে এইখান থেকে এবার ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু সব বের করতে পারবো। এবার শুধুমাত্র অর্থনীতিতে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে অর্থনীতি ফেল করলো কত দেখো, শুধুমাত্র অর্থ, এবার অর্থনীতি না আমার এইটা 21% যদি বিয়োগ করি কত আসছে, 26.5 থেকে 21% বিয়োগ করো কত আসছে, তাহলে এটা এই 5.5% কিন্তু ফেল এসছে। এবার এখানে শুধুমাত্র অর্থনীতিতে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, তাহলে এইদিকে আবার বলেছে 41% বলছে না। আচ্ছা এটা কি 0.5 নাকি, 0.5 যদি ধরি তাহলে আসছে, না না সমাধান করা নেই, ভাষাগত কোনো কিছু আছে নাকি, কিছুই বুঝতে পারছি না তো। মানে তুমি বলছো কি যে ও হো সরি, শুধুমাত্র অর্থনীতিতে ফেল করেছে, হ্যাঁ এখান থেকে বের করা যাবে, যেটা আমার করার দরকার ছিল না। এই 5%টা বাদ দিয়ে দেবো, এটা তো উভয় বিষয়, তাহলে 41 থেকে 5 বাদ দিলে কত আসছে, 14% ছাত্রছাত্রী অর্থনীতি ও ভূগোলে, আর এখানে অর্থনীতির ইতিহাস বলছি। তুমি যোগ করেছো কোনটা, এই 14% যোগ করেছো আর কোনটা, আচ্ছা দেখে নি, তোমরা বলতে চাইছো যে এই না না বই দাঁড়াও, 14% ছাত্রছাত্রী অর্থনীতি, 14% ছাত্রনীতি যারা কি, ঠিক আছে, অর্থনীতি এবং ভূগোলে ফেল করেছে, ঠিক আছে, এরা বলতে চাইছে। তারপরে আবার বলছে ওরা করেছে কি 18% ছাত্রী এখানে ইকোনমিক যেখানে আছে, আর 18% ছাত্রছাত্রী আবার ওরা যেটা করছে আর কি দেখছি, এই 14 প্লাস কত আছে এখানে, 18 এই করেছো, দিয়ে তারপরে ছিল, আমরা এইটুকু বুঝতে পারছিলাম না, বা তোমরা বুঝেছিলে হয়তো, আমি বুঝতে পারছিলাম না যে কি, এই যে 14% ছাত্রছাত্রী যেটা আছে, এই 14% ছাত্রছাত্রী যে অর্থনীতি আবার ভূগোল, ঠিক আছে, দুটোতেই মানে উভয়ই, মানে 14% অর্থনীতিতেও আর 14% ভূগোলেও, আর এখানেও তাই 21% ছাত্রছাত্রী ভূগোলেও
এবং ইতিহাসে। আর 18% ছাত্রের ইতিহাস অর্থনীতিতে ফেল করে। আরে কপাল, বুঝতে পেরেছো কি বলতে চাইছি এবার? এবার বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ, দুটো করে, মানে এই 14%-এ 14% অর্থনীতি আর 14% ভূগোল, মানে উভয় এই দুটো সাবজেক্টেই। আরে কপাল, ওই জন্য হচ্ছিল না। তাহলে দেখো, এবার যদি 14% হয়, এবার দেখো এই 14%-এর ভিতরে কি চেয়েছে? শুধুমাত্র অর্থনীতি চেয়েছে। কি চেয়েছে? শুধুমাত্র অর্থনীতি। তার মানে কি, এই যে 14% আছে, এখান থেকে কেন 5 বাদ দিচ্ছি দেখো। কারণ এটা এখানে 14% আছে, আর এখানে ইন্ডিভিজুয়ালি কত পার্সেন্ট আছে? 18% আছে। তাহলে মোট কত হচ্ছে? 18, 14, দেখো 14 প্লাস 18 এই, আর এইখানে দেখো উভয় বিষয়ে 5% আবার লুকিয়ে রয়েছে। টোটাল কত হলো? 37 না 27? আচ্ছা, এখানে বিয়োগ আসবে তো, এখানে বিয়োগ করতে হবে, উভয়টা বাদ যাচ্ছে, বাদ যাবে, উভয়টা বাদ। 14 থেকে যদি বাদ যায় তাহলে কত আসছে? 5% বাদ দিলে 9 আসছে, আর এখানে 5 বাদ দিলে 13 আসছে, আর এই যে এখানে, এখানেও আছে, তাহলে এখানে 5 আছে। টোটাল কত হলো? 27% আসছে। এবার দেখো, এই যে 27%, একটি পরীক্ষা দিলে 41% ছাত্রছাত্রী অর্থনীতিতে পেয়েছে। এইবার একটা জিনিস দেখো, কেন বিয়োগ করছি? তাহলে পরীক্ষায় অর্থনীতিতে কিন্তু ফেল করলো 41%। টোটাল মানে যে অর্থনীতিতে ফেল, জাস্ট কি মাথায় রাখবে, জাস্ট অর্থনীতিতে ফেল। কিন্তু এই যে পাঠগুলো আছে, এই যে পাঠগুলো আছে, এইগুলো কেন করছি বলতো? কারণ এইটা কিন্তু শুধু অর্থনীতিতে তা নয়, এগুলো কিন্তু শুধু অর্থনীতিতে তা নয়। অর্থনীতি, আবার ওর ভিতরে ভূগোল ঢুকে আছে। তারপরে 21%-এর ভিতরেও সেম। আবার এখানে এটা আমার কাজে লাগছে না 21%, যেহেতু ইকোনমিক্স এর কথা, তাহলে ইতিহাস আর অর্থনীতিও সেম কথা বলছে। তার জন্যই কি করা হচ্ছে, এই যে ইন্ডিভিজুয়ালি এইটা, এটা আর এটা যে ফেল করেছে, তাহলে মোট অর্থনীতি ফেল হচ্ছে এত পার্সেন্ট। আবার অন্যান্য সাবজেক্টেও কিন্তু ওগুলো আছে। এখানে যেমন ছিল ইতিহাস আর এতে, সিমিলারলি এগুলোতেও কিন্তু আছে অর্থনীতিতে। তার মানে এই টোটাল উভয়টাকে আমি বাদ দিচ্ছি। তাহলে 41 থেকে 27টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি শুধু অর্থনীতিতে কতটুকু ফেল করলে সেটা হয়ে যাচ্ছে, সেটাই অ্যান্সার চেয়েছে। তাহলে অ্যান্সার 14% এই হিসাবে এসছে। তাহলে এখানে যদি ভূগোলটা বের করতে বলে, এখান থেকে কিন্তু হিস্ট্রিটাও তুমি বের করতে পারবে একইভাবে। হিস্ট্রিটার ক্ষেত্রেও তুমি একইভাবে বের করতে হবে। তখন 35% থেকে যেটা আসবে সেটা বাদ দেবে, যে এই 5% উভয়ে, আবার এইদিকে 21% থেকে 5 বাদ দিয়ে নেবে আগে। ঠিক আছে, কারণ একবার তো উভয় ধরে নিয়েছো, তাই পরে আর ধরার দরকার নেই, সেই হিসাবে এরা করছে। নেক্সট দেখো, একটি সংখ্যা 25%, অন্য একটি সংখ্যা 30% এর চেয়ে এত বেশি। একটি সংখ্যা 25%, অন্য একটি সংখ্যা 30% এর চেয়ে 7 বেশি। সংখ্যা দুটির পার্থক্য 29 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। অপশন টেস্ট করেও করতে পারো। দেখো, তাহলে অপশন টেস্ট করলেও হবে, কোনো ব্যাপার না। একটা জিনিস দেখো, এবার আমি দেখবো যে 25% মানে কি 1/4, 25% মানে কি 1/4। তো 1/4 মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা আগে সেটা দেখো। এটা যাচ্ছে, দেখছি পয়েন্টে আসে কিনা। 4 যদি ভাগ দিয়ে এটা যাচ্ছে 10, আমরা যদি করি। আর এখানে 30% এর থেকে বেশি, তাহলে 11 এর 30% মানে কত? এবার তার কত আসছে? 3.3 যদি আসে, তাহলে সেখানে কিন্তু 7 আসছে না, আসছে বেশি, এটা আসছে না। তার মানে কি, পরেরটা দেখতে হবে। আচ্ছা, এটা উল্টো করেও করতে পারে, এটা কিন্তু উল্টো করেও দেখতে পারো, দেখি 7 ডিফারেন্স আসছে না, যে কোনটার আসছে দেখো। পয়েন্টেই আছে, বুঝলে, এগুলো পয়েন্টে আছে। আর না হলে ওই এক্স ওয়াই ধরে করতে পারি, কিছু করার নেই। এক্স এর 1/4 মাইনাস ওয়াই এর 30% মানে কত? 3/10 ইকুয়ালস টু 7। এটাই কিন্তু ডিফারেন্স আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত আসছে? x/4। তো x/4 আসছে, তুমি এলসিএম করে নাও ডাইরেক্ট। লসাগু করে নিই, 20 মানে হচ্ছে কি 5x/4, 5x, 20 এলসিএম করে দিলাম, মাইনাস এখানে 2, 6x, 6y ইকুয়াল টু 7। তাহলে আলটিমেটলি কত আসছে? 5x সমান সমান 140। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি?
জটিল করে ফেললাম এটা। 5x সমান সমান 140 মাইনাস 6y প্লাস 6y। এটা হলো জটিল লাগছে আমার কাছে। বা তুমি জটিল করার দরকার নেই, এখান থেকে অপশন টেস্ট করে দাও, এখান থেকে অপশন টেস্ট করে দাও। 7 দুগুণ দেখো, 7 দুগুণ 14, এখান থেকে অপশন টেস্ট করো, ইজি হয়ে যাবে। এখান থেকে অপশন টেস্ট করো, সব থেকে যাবে। তাহলে এখান থেকে দেখো, এটা 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 দেখো যেটা বললাম। এবার সংখ্যা দুটি পার্থক্য বলছে আবার, হ্যাঁ সেটা করেও করতে পারতে। যখন সংখ্যা দুটি পার্থক্যে আমি যাচ্ছি না, ঠিক আছে, আমি সংখ্যা দুটি পার্থক্য এখন যখন যাচ্ছি না, ওটা আমার দেখার দরকার নেই। তো আমরা এটা দেখতে চাইছি যে দেখো এখানে 5y মাইনাস 6y = 140, তাহলে অপশন টেস্ট করে দেয়। এবার অপশন টেস্ট করলে কত হচ্ছে, আমি যদি 39 অ্যান্সার ধরি, তাহলে 5 39 কত হয়, 195। মাইনাস 10 মানে কত, 10 কে 60, তো বিয়োগ করলে কি 140 আসবে? আসবে না, এটা হবে না অ্যান্সার, অপশন এটা হচ্ছে না। পরেরটা দেখবো, 4 5 20 মানে 200, আমি এর ভ্যালু যদি 40 ধরি, তাহলে কত হচ্ছে 200, মাইনাস 6 66, এটা আসছে, এটাও হচ্ছে না। তাই 37টা ধরবো, 37 যদি 5 দিয়ে গুণ করি কত হবে, কত 36 18 885, মাইনাস 6টা 48, এটাও আসছে, আসছে না। তো এটা ধরে দেখি, এটাই আসবে অ্যান্সার। আর এখানে 530, হ্যাঁ 140 আসছে, এই অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। সব থেকে ভালো কথা, তুমি প্রথমেই অপশন টেস্ট করে নাও, প্রথমেই অপশন টেস্ট করে নিতে পারো, কিন্তু এটা এমন ভাবে দিয়েছে ওই জন্য এইটা করলে আরো সুবিধা হলো গুণ করতে। সংখ্যা দুটির পার্থক্য প্রত্যেকটাতে 29 আসে, ঠিক আছে, কিন্তু এই পার্সেন্টেজ বলেছে 25% মানে 1/4, 39 1/4 তুমি করতে পারবে, ওই সময় লাগবে না যে করলে আমার টাইম লাগবে তা নয়, 4 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে। তো 39 দেখো অপশন টেস্ট কেন বলছি, এই 25% মানে 39 25% মানে কত হবে, 39 25 মানে 1/4, 1/4 মানে 4 দিয়ে ভাগ করবে, কত হবে, ভাগ করার নিয়ম জানো তো নাকি, 4 নং 36, 3 ভাগ মানে 75 হবে, 9.75। আর আবার দেখো 10-এর 30% দেখো রাউন্ড ফিগার আসবে, তাহলে তো রাউন্ড ফিগার আসলে এইটা তো রাউন্ড ফিগারে আছে, তাতে পয়েন্টে নেই, তাহলে তো এটা হবে না, সিম্পল। এখানেও তাই, 40 মানে 40-এর 1/4 মানে 10, 10 আর 11 30% মানে পয়েন্টে আসছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার দেখো 37-এর 4% এটাও পয়েন্টে আছে, কিন্তু 8-এর 30% মানে কত, তাহলে এটা তো পয়েন্টে আসছে, তাহলে এটাও হবে না, পয়েন্টে আসা তো হবে না। তাহলে এইটা করে দেখো, পয়েন্টে আসলেও দেখো, পয়েন্টে আসলে হবে, কিন্তু এখানে দেখো পয়েন্টে কত পয়েন্ট আসছে, এখানে তুমি 37কে যদি 4 দিয়ে ভাগ করো কত আসছে দেখো, 37কে যদি 4 দিয়ে ভাগ করো মানে 1/4, 25% মানে 1/4, আর এখানে 30% মানে দেখে নেবে। আচ্ছা তাহলে 1/4 37কে যদি ভাগ করি কত আসছে, 4 দিয়ে ভাগ করো না, 4 9 36.25, 37 তো 9.25 হচ্ছে। আর আটের আবার 30%, 8-এর 30% মানে 3/10 মানে কত, 3 8 24, 2.4, তো 2.4 যদি এখান থেকে বাদ দাও, তাহলে কি আসবে, এটা 7 আসবে, রাউন্ড ফিগার তো আসছে না, পয়েন্টে আসছে, তাহলে এটা হবে না। তাহলে এটা করবো, 34-এ আমরা 4 করবো, তাই 34-এর 4 মানে 4 32, আর 2 আছে, 2 মানে 50, মানে 8.5, আর 5-এর 30% মানে কত, 5-এর 30% মানে 3/10, তাহলে দেখো তাহলে কত হচ্ছে, 3 2 10 মানে কি 1.5 আসছে, তাহলে -1.5, তাও 7 চলে আসছে। আমি এটাই বলছি, এটা দেখো আরআরবি তে আছে ওই জন্য পয়েন্টে আছে, ঠিক আছে, কিন্তু ডব্লিউবি তে যদি আসে পয়েন্টে থাকবে না, রাউন্ড ফিগারেই থাকে, তোমার দেখেছো এই যাও অঙ্ক যা আসছে। রহিম কিছু টাকা 5% সরল সুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করলো, দেখো তাহলে 5% হারে 3 বছরের জন্য বিনিয়োগ করলো, তার বন্ধু হারালাল ওই একই টাকা 7% সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করে, সিম্পল লজিক, টাকা সেম যখন কিছু করার দরকার নেই। রহিম দেখো তার মানে টোটাল কত পার্সেন্ট পাচ্ছে সেটা পেলে হয়ে যাবে, এ 3 বছরে কত পার্সেন্ট পাবে, 3 5 15%, আর এ 7% 2 বছরে কত 14%, তাহলে এই যে ডিফারেন্সটা কত, সুদের হারের পার্থক্য এটাই, যে টোটাল সুদের পার্থক্য কত পাচ্ছে, পার্সেন্টেজ হিসাবে 1% সুদের, মোট 1% সুদ বেশি পাচ্ছে একজন, ঠিক আছে। তাহলে 1% মানেই তাহলে সেই টাকা হিসেবে সেটা বলছে 30, সুদ বেশি পায় তারা কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে বিনিয়োগের তো 100% হয়, তাহলে 30 × 100 মানে 3000 টাকা, অপশন বি। বুঝতে পেরেছো, এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেও করানো আছে।
সিম্পল অঙ্ক একদম। নেক্সট, এইগুলো কিন্তু ডব্লিউবি তে খুব আসে। আচ্ছা 14, একটি মেজের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত মিটার এবং এত মিটার। আচ্ছা, মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 16 মিটার আর 12 মিটার। মেঝেটিকে সবচেয়ে কম কতগুলি বর্গাকার টালি দ্বারা, আচ্ছা কম মানে কি করতে হয় মনে আছে তো নাকি, বলো। কম বর্গাকার মানে কত হবে, তাহলে গসাগু বের করো। গসাগু কত, 12 12 আর 16 গসাগু কত, তো কত অ্যান্সার হবে? তাহলে কত আসছে মাথায় রাখবে, কিছুই না। এই টাইপের অঙ্ক যখন বলে মেঝেটিকে সবচেয়ে কম কতগুলো টালি, আচ্ছা মোট ক্ষেত্রফল আগে বের করতে হয়। তাহলে মোট ক্ষেত্রফল কি 16 × 12। যখন বলবে কম টালি, তাহলে টালির দৈর্ঘ্যটা বেশি হবে না কম হবে, তাই বলো। যখন টালি লাগবে বর্গাকার টালি, তাহলে সব থেকে বৃহত্তম বড় টালিটা ব্যবহার করতে হবে, তাই তো। তাহলে টালির মাপটা বড় হলেই তো তোমার কম টালি লাগবে, আর টালির মাপ ছোট হলে বেশি টালি লাগবে না, এটা বলো, এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে কম টালি লাগছে মানে টালির ক্ষেত্রফলটা বড় হবে, আর বড় মানে কি, বৃহত্তম টালিটা লাগবে। বৃহত্তম টালি মানে কি জানি, বৃহত্তম মানে গসাগু। আর যদি বলে মানে কম, কমপক্ষে তো অনেক লাগে, তো এটাই চাই, তাহলে এটা লসাগু করি, কিন্তু বৃহত্তমই চাই এটা। তাহলে এখানে কত হবে, গসাগুটা বের করতে হবে। 12 আর 16 গসাগু কত হবে, 4, তাই তো। এবার এটা কি 4, 4 কি হবে, 4 স্কোয়ার করতে হবে। কি করতে হবে, কেন স্কোয়ার করবো, কি পারবে দেখি। হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু বর্গ, তাই তাই 4 স্কোয়ার কত হয়, 16 হয়। তাহলে 16 16 কেটে যায়, তাহলে কটা টালি দরকার, 12টা টালি দরকার। 48টা হচ্ছে, তাহলে 48টা হবে। তাহলে গসাগু দিয়ে ভাগ করতে হতো, অ্যান্সার 48 আছে। এটা আছে অ্যান্সার, অ্যান্সারে কত আছে তারা বলছেন, 48ই অ্যান্সার আছে তো। দেখে নিচ্ছি, 48 হয়তো ঠিক হবে, দেখে নিচ্ছি, তাও কোনো অসুবিধা নেই, সিম্পলি হয়ে যাবে। দেখো 16 মিটার আর 12 মিটার গুণ করলে কত হবে, 16 12 গুণ করলে 192। তাহলে 192 মিটার যদি হয়, তাহলে ম্যাক্সিমাম, হ্যাঁ ঠিকই তো বলেছে, 4 তো বর্গ সংখ্যা, তাই তো, 4 বর্গ সংখ্যা। তাহলে সব থেকে বৃহত্তম টালি যদি হয়, 4 স্কোয়ার তো হবে না, 4 স্কোয়ার কেন হবে, 4 স্কোয়ার কি আসছে, কোথাও একটা মিস্টেক করছো তোমরা। তোমাদের যে ঝামেলাটা এবার ক্লিয়ার করেছি আমি, ছবিটা আঁকলে সব থেকে ভালো ক্লিয়ার হবে, দেখে না। তাহলে একটা জিনিস বুঝবে, ভালো করে মন দিয়ে বোঝো না, সে না হলে কিন্তু হবে না। তুমি যদি বলো যে দাদা 16 দিয়ে ভাগ করব, হবে না, কেন হবে না, টালিটা মানে বর্গাকার টালি, 16 যদি হয়, এইটা যদি 12 হয় টালি, তাহলে এখানে 16 টালিটা তুমি কি করে বসাবে ভাই, বসাতে পারবে, ভালো করে বোঝো কি বলতে চাইছি। এখানে তুমি এখানে ভাত খাচ্ছ না, ভেরি গুড, ভালো লাগবে। এটা যাই হোক, খুব ভালো লাগলে ভাই, ওই জন্যই তুমি ভুলভাল বকছো। একটা সিম্পল লজিক বুঝবে, যারা বোঝো না ভাই শিখে নাও কিভাবে করবে, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। দেখো ভাই কি বলতে চাইছি, গসাগু দিয়ে ভাগ করতে হবে, কেন গসাগু দিয়ে দেখে নাও কেন। এবার সেটা যদি মনে করো এই যে গসাগুটা বেরোলো, এটা যদি আমার, ওরা বলছে 16, আচ্ছা 16 মানে কি, চারিদিক দিয়ে 16 হবে টালিটা, তাই তো। 16 মানে কি, চারিদিক দিয়ে টালিটা 16 হবে। তাহলে চারিদিক দিয়ে যদি টালিটা 16 হয় ভাই, এইটারই দৈর্ঘ্য 16, এইটারই দৈর্ঘ্য তো 16, তাহলে কি করে হবে, 16/16 মানে কত হচ্ছে বলো তো, 16 16 কত হচ্ছে,
200 256 তো। তাহলে 16 যদি তুমি 16 তো করলে তো হবে না, 16 ভাগ যাবে না। 16 ভাগ করলে কি করে হবে? কারণ দেখো আমার যদি 16 যদি হয়, তোমাদের হিসেবে যদি বলে 16 যদি হয়, তাহলে 16 দিতে আমার আসবে না, তাহলে তাই দেখবে আসে না। ঠিক আছে, যখন করবে তুমি দেখো, তাহলে এখানে দেখো 3টে টালিতে হচ্ছে এখানে বর্গক্ষেত্র, তাহলে বর্গাকার যখন আসবে তখন তো তোমার আসবে না। সব এই যে 4টে করে 4ই হবে, ঠিকই আছে, 4/4ই আসবে, ঠিকই আছে, 4 দিয়ে ভাগ করো। যাই হোক, হ্যাঁ, 12 আর 16 যেটা গসাগু আসবে, সেই গসাগুটা কত আসছে? 4 আসছে, 4 আসছে। এবার যেহেতু তোমার টালির ক্ষেত্রফল 4 কিন্তু বর্গ সংখ্যা, 4 কি? 4 বর্গ সংখ্যা, তার মানে আমার আর দেখার দরকার নেই, অ্যান্সার এটাই হবে যে কি 4 আর 4 × 12 = 48। যদি এটা বাই চান্স আমার হতো না, তখন আমি বড় করতে পারতাম, ঠিক আছে। কারণ দেখো এখানে তুমি যখন 16 আর এটা আসতে বাধ্য, ঠিক আছে। তুমি 16, তুমি যদি বলো 16, তাহলে 16তে করলে তো হচ্ছে না, ঠিক আছে, এক পাশে আসবে না, যেটা 12 সাইড সেটা তো আসবে না, কারণ সেখানে 3 সাইড পড়ে আসছে। নেক্সট দেখো 15 দাগ, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। মাথায় রাখবে যে কি, যেটার আয়তকার ঘরটার ক্ষেত্রফল বাই গসাগু দিয়ে করলে কমপক্ষে তাহলে এটা তুমি পেয়ে যাবে। তবে হ্যাঁ, যে গসাগুটা বের করেছো সেটা কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা একটু খেয়াল রাখবে। পূর্ণবর্গ না হলে তুমি পূর্ণবর্গ করে নেবে তখন। যেটা বাকি আছে, যেমন এই গুণ ভাগ করে কত গুণ করলে পূর্ণবর্গ হয়, সেটা করে পূর্ণবর্গ করে নেবে, হয়ে যাবে। আচ্ছা, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, ঘনকটি সঠিক তলের সবুজ রঙ, এটা এটা পারে বলো কত? আমি বলবো না, এটা এক অঙ্ক বারে বারে আসে। কত অ্যান্সার এটার? আমি বলবো না, আমি বলবো না, পার ডে এক কথা বলা যাবে না, আগের দিনে মনে ছিল এটা। এটা কত অ্যান্সার? আমি বলতে যাবো না, বারে বারে শেখানো জিনিস একদিনই বলবো না, কালকেও বলেছিলাম এটা। আচ্ছা, মাহিরা 42 টাকা দিয়ে কিছু পেন এবং পেন্সিল কেনে, প্রতিটি পেনের দাম 5 টাকা, হুম, এবং প্রতিটি পেন্সিলের দাম 9 টাকা, কতগুলি পেন সে কেনে? তাহলে এবার এখান থেকে কি করা যেতে পারে? অপশন টেস্ট করা সব থেকে সুবিধা, সব থেকে সুবিধা এই অঙ্কটা অপশন টেস্ট করা, ঠিক আছে। দেখো কি বলছে, প্রতিটি পেনের দাম 5 টাকা, প্রতিটি পেনের দাম 5 টাকা। হুম, আচ্ছা, কে বলছে অ্যালিগেশন করলে হয়ে যাবে? করো ভাই অ্যালিগেশন। আচ্ছা, না, যে বলছে অ্যালিগেশন করলে হয়, অ্যালিগেশন করো ভাই, করো অ্যালিগেশন। যা, আর কোনো কথা নেই। তারপরে দেখো, দেখো তোমার নাসির খারাপ লাগতে পারে, সবাইকেই বলছি নাসিরের শুরুতে যখন ক্লাস করবে, খাওয়ার দরকার হলে খেয়ে নেবে, নিয়ে ক্লাস করো, দরকার তুমি পরে ক্লাস করো। হ্যাঁ, খেতে খেতে ক্লাস করবে না, জীবনে মাথায় ঢুকবে না, এইগুলোই তো তোমাদের খামতি, জানো তো। তো এখানে দেখো অপশন টেস্ট করা সব থেকে ভালো। কেন? দেখো যে কি, প্রতিটি পেনের দাম 5 টাকা, প্রতিটি পেন্সিলের দাম 9 টাকা, কতগুলি পেন কেনে? তাহলে পেন কেনে, অ্যান্সার কি চেয়েছে? পেন। তাহলে পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে আমি এখানে দেখবো, দেখি 7টা, 7টা হলে 5 7 35, তাহলে 35 যদি হয়, দেখো 7টা পেনের দাম কত বলছি? 5 টাকা করে যদি হয় কত হবে? 35 টাকা। তো 35 আর 9 কি 42 হয়? এটা অ্যান্সার হবে না। তারপর দেখো 8, 8 ধরছি, 8 যদি ধরি তাহলে 5 8 40, 40 আর একটা পেন্সিলও যদি থাকে তাহলে তো 49 টাকা হয়ে যাচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। যদি 6 ধরি, তাহলে কিন্তু বুঝবে, 6 ধরি, তাহলে কত? 5 6 30 টাকা, বাকি আছে কত? 12। আচ্ছা, 12 কে কি 9 দিয়ে ভাগ যাবে? তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। 3 দেখো, 3 5 15, তাহলে 42 থেকে 15 নিলে কত বাকি আছে? আর 27 বাকি। আর 27 কে দেখো 9 দিয়ে ভাগ করা যায়, 3 9 27, তার মানে কি 3টে পেন আছে, 3টে পেন্সিল আছে। বুঝতে পেরেছো? অপশন টেস্ট করবে অঙ্কগুলো, খুব সোজা। আচ্ছা, 2 অঙ্কের সংখ্যার কতগুলির যোগফল 5
যদি সংখ্যাটির সাথে 9 যোগ করা হয় তাহলে 50 পাওয়া যায়, সংখ্যাটি কত? তো এটা অপশন টেস্ট করবে, একই রকম অঙ্ক পরীক্ষা আসে, অপশন টেস্ট। তাহলে কি হচ্ছে, দুই অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 5, দেখো 3 আর 2 5 আর 1 5, 3 আর 2 5 আর 1 5 সব কটাই আছে। সংখ্যাটির সাথে 9 যোগ করলে 50, এর মধ্যে সোজা অঙ্ক আছে। তাহলে 41 এর সঙ্গে 9 যোগ করলে 50। এ বি সি এর গড় ওজন 55 কেজি, সি এর ওজন এ এর থেকে 10 কেজি বেশি। তাহলে কি সি এর ওজন কার থেকে বেশি? আচ্ছা, তাহলে এইখানে এর থেকে 10 কেজি বেশি আছে, ঠিক আছে ভাই। এবং বি এর ওজন 5 কেজি বেশি, কার থেকে? এর থেকে। এর থেকে সবাই বেশি, 5 কেজি বেশি। এ বি সি ডি এর গড় ওজন নির্ণয় করুন। ওজন দেখো এবার বলে দিয়েছে, ডি নির্ণয় করো যদি ডি এর ওজন সি এর চেয়ে, ডি কোনটি বলে এবার এখানে 5 কেজি বেশি। আচ্ছা, এ বি সি এবং ডি এর গড় ওজন নির্ণয় করো যদি ডি এর ওজন সি এর চেয়ে 19 কেজি বেশি হয়। দেখো এখানে তোমার ক্লু কি দিচ্ছে ভাই সেটা দেখে বোঝো। গড় ওজন নাকি 55 কেজি, ওকে, তাহলে এ বি সি এর মোট ওজন কত হচ্ছে? 165। বলছে সি এর ওজন এ থেকে 10 কেজি বেশি, তাহলে এর হচ্ছে সবাইকে এ হচ্ছে এইটা। হ্যাঁ, তোমাদের এটা আমি করিয়েছি যদিও বা, বেশিগুলো বাদ দিতে বলি, দেখো তারপরে। আবার এর ওজন এ প্লাস কত কেজি বেশি এর থেকে? 10 কেজি বেশি সি, তো আরে বির ওজনটা বের করছি, 5 কেজি বেশি। 5 কেজি বেশি বলেছে বি, বি এর থেকে 5 কেজি বেশি। ও না না না, সরি সরি, হ্যাঁ এই অঙ্কটাই করেছিলাম। তাই সি এর ওজন এর কথা বলো না ভাই, তাহলে সি এর ওজন এর থেকে 10 কেজি বেশি এবং বি এর থেকে 5 কেজি বেশি। তাহলে সি এর ওজনটাই ধরতে পারি আমরা, সি এর ওজনটা ধরলে বেটার হবে। তাহলে সি এর ওজন যা তার থেকে, তাহলে সি এর ওজন কত হবে? সি মাইনাস 10। আর বি এর ওজন কত হবে? সি মাইনাস কত, আগের দিন প্লাস ছিল, এটা মাইনাস আছে 5। তাহলে দেখো একটা সিম্পল লজিক দেখো তোমরা, তাহলে এই যে বেশি আছে এইদিকে 5 আর এদিকে -10, তাই তো? তাহলে এটা যোগ করলে কত হবে? 3c হবে। কত হবে? 3c মাইনাস ইকুয়াল টু 165, তাই তো নাকি? তাহলে যদি হয় তাহলে 3c ইকুয়াল টু 180, 3 দিয়ে কাটলে কত হবে? 60 কেজি। তাহলে ওয়েট কার হলো 60 কেজি, তাহলে সি এর ওজন 60 কেজি। ঠিক আছে, তাহলে এর ওজন, এবার সি এর ওজন যখন 60 কেজি পেয়ে গেছো আর কোনো বিষয় না। তাহলে সি এর ওজন 60 কেজি, তাহলে এর ওজন কত? 10 কেজি কম, মানে 50 কেজি। আর বি এর ওজন কত? 5 কেজি কম, মানে কত? 55 কেজি। তো গড়ে 55 কেজি হচ্ছে, দেখো এবার বোঝা গেল, সোজা আছে কিন্তু। তাহলে এ বি সি ডি এর গড় ওজন নির্ণয় করো যদি ডি এর ওজন সি এর চেয়ে 19 কেজি বেশি। আচ্ছা, তাহলে সি এর থেকে 19 কেজি বেশি মানে কত? 79 কেজি। দেখো তাহলে এইখান থেকে বেশি কিছু করবে না কিন্তু, 55 করে গড় আছে, তো সি এর থেকে 19 কেজি বেশি, তাহলে গড় মানে কত হচ্ছে? কত হচ্ছে বললে? 79। তাহলে গড় কত বেশি? পয়েন্ট আসবে নাকি? কত বেশি? আমার কথা শোনো আগে, আমাকে আগে বুঝতে দাও, বলতে দাও না, অঙ্ক না করানো আগে এই হচ্ছে, শর্টকাট করানোর চেষ্টা করছি। এবার দেখো তাহলে 55 আগে গড় ছিল, কিন্তু গড়ের থেকে ডি এর ভ্যালুটা কত বেশি আছে সেটাই বোঝানোর চেষ্টা করছি। 24, তাহলে গড়ে কত বেশি? গড়ে কত বেশি? চারজন আছে, 6 বেশি। তাহলে 55 যোগ 6, আমি শিখিয়েছি 61। টাইম নষ্ট করতে দেবো না তো, ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু যখন বেরিয়ে গেছে আমি এগুলোও লিখবো না, যোগ করতে গেলে টাইম লেগে যাবে। কিন্তু এখান থেকে এইটুকু যখন আমি বুঝে গেছি, আমি এটাও করবো না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সি এর ভ্যালু যখন সি পেয়ে গেছি, আমার অন্যগুলোর নিয়ে কোনো কাজ নেই, আমরা জানি যে ওই তিনটের গড় হচ্ছে 55। আমি শুধু দেখবো যে গড়ের থেকে এটা কত বেশি। দেখো সি সি এখানে তো 5 বেশি আছেই আছে, আবার এখানে 19 বেশি, টোটাল কত বেশি হলো? ডি কিন্তু সবার, ওদের যে গড় ছিল তার থেকে 24 বেশি,
তাহলে এই যে 24 এটাও তো এই 4 জনের ভিতর ভাগ হয়ে যায়, তাহলে হলে কত গড় কত করে ভাগ হয়ে গেল 6 করে, তাহলে 55 আসা 100 থেকে অপশন বি। এটাই বলার চেষ্টা করছি মামুনি, ঠিক আছে? কারণ তুমি যোগ করে যখন করতে যাবে টাইমটা বেশি লেগে যাবে, সবকটা যোগ করে যে 79 প্লাস 60 প্লাস 50 প্লাস 55 যোগ করে যা আসবে বাই আবার 4 করতে হবে, টাইমটা বেশি লাগবে। নেক্সট দেখে নাও, 1400 টাকার 4 বছরের বার্ষিক X% সরল সুদের হারে ওই একই পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 2 বছরে মোট সুদের পরিমাণ 672 টাকা। তার মানে একই রকম করব, X% সুদ মানে কত, 4 বছরে কত হবে 68, আমার টাকা কিন্তু সেম, তাহলে 4X%, কত পার্সেন্ট 4X%। ওই একই পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 2 বছর, তাহলে 2 বছরে কত হবে এটা 2X% হবে, তাই তো? তাহলে 2 বছরে মোট সুদের পরিমাণ, তাহলে মোট সুদ কত হচ্ছে 2 বছরে মোট সুদের পরিমাণ। আচ্ছা এবার এখানে একই বার্ষিক সরল সুদের হারে হারে 2 বছরে মোট সুদের পরিমাণ এত টাকা, এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা 2X%, 2 বছরে মোট সুদ বলতে 2X% কথা বলছে। দাও দেখে নিচ্ছি এটা। আচ্ছা হ্যাঁ, এখানে একটু ভাষাগত গোলযোগ আছে। হ্যাঁ, একই বার্ষিক সরল সুদের হারে 2 বছরে মোট সুদের হার, মানে কি এই যে টোটাল হচ্ছে 6X%, ঠিক আছে? তাহলে 6X% ভ্যালু বলছে মনে হয় 672। হ্যাঁ, তাহলে 6 দিয়ে কাটলে কত আসছে 6 কে 6, 6 12 72, 112%। আচ্ছা এটা টাকায়, ও সরি টাকায় কনভার্ট করলাম তো, তাহলে 112 টাকা। X% মানে হচ্ছে 112 টাকা, এক্স এর মান নির্ণয় করো 112। না না এটা নয় গো, এটা অন্য কিছু আছে মনে হচ্ছে, কোনো জায়গায় এটা ভাষাগত বলে যাচ্ছে। তাহলে 1400-র উপরে, হ্যাঁ হ্যাঁ ঠিকই, 1400-র উপরে ক টাকা সুদ আসছে 112, 112 টাকা, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এক্স এর পেয়ে গেছি, ঠিক বলেছো। একদম ইজি কিন্তু, দেখে নিচ্ছি দেখো, আমরা যেটা বের করলাম কিন্তু 6 বছর ওখান থেকে বের করলাম, মানে মোটের উপরে কত বের সেটা বের করেছিলাম। তাহলে দেখো আমার 112 টাকা সুদ, 112 সুদ আসছে, ঠিক আছে? তাহলে 1400-র উপরে 112 সুদ মানে কত হচ্ছে 8%। হ্যাঁ ঠিকই আছে, অপশন এটা। এটা তো আমার টাকা কনভার্ট করে নিয়েছি তাই না, ঠিক ঠিক। বুঝতে পারো, যারা বুঝতে পারো দেখে নাও, এখানে যে তোমার X% সুদ রয়েছে, তো এখানে তো আমরা জানি না, তো এখানে কি হয়েছে 4x টাকা, দেখো 4x টাকা হয়েছে এখানে, আর এখানে কি হয়েছে 2x টাকা। 2x টাকা যে মোট কত 6x টাকা, আর আমরা 6x টাকা মানে হচ্ছে 672, ঠিক আছে? তাহলে 6 দিয়ে কাটলে কত হচ্ছে 112, তাহলে মোট টাকা পেলাম কত 112 টাকা পেয়েছি, কত পেয়েছি 112 টাকা। দেখো তাহলে 1400-র উপরে আমি মানে অন্তিম কত পেলাম 112 টাকা পেয়েছি, তাহলে 100-এ কত পাবো, এটা করলেই পার্সেন্টেজ ভ্যালু পেয়ে যাবো। তাহলে এখান থেকে কাটলে 14, 8% করে সুদ হচ্ছে, অপশন নাম্বার ডি। নেক্সট, আচ্ছা প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। তো প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 7টি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যেহেতু মৌলিক সংখ্যার কোনো এক্স্যাক্টলি সূত্র হয় না, হয় কি? কারণ মৌলিক সংখ্যা ডিফারেন্স আছে, কখনো অনেক 10 পরে আসবে, বিজোড় জোড়ে হয় কিন্তু এগুলোর হয় না। তো মৌলিক সংখ্যা 7টা মৌলিক সংখ্যা কি কি তোমাকে করতে হবে। তাহলে দেখো মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 হয়ে গেছে, আর একটা বাকি, আর 17 যোগ করে 17 13 কত হবে 17 13, তাই 58 কি করে হয়, আর টোটাল 58, 58 বাই 7 করলে কত আসছে 7 7 49.8 আসছে তো, তাই তো 7 8 56, 7 8 56, 2 রয়েছে, 2 এর ভিতরে 7 2 14, 2 হবে অপশন বি এইটা। নেক্সট, আর ছিল এই ছিল, অঙ্কগুলো ভালো আছে।